আজকে আপনাদের সামনে কমপক্ষে 20টা নিউজ কভার করার চেষ্টা করব। ডক্টর ইউনূস আসলে কাতার সফর থেকে কি আনতেছেন আমাদের জন্য, একটু দেরিতে হলেও বিস্তারিত সত্য আজকে জানতে পারবেন। অনুরোধ করতেছি পরিপূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন এবং আজকের ভিডিওটি পর্যাপ্ত পরিমাণে শেয়ার করবেন। ইনশাল্লাহ খুবই গুরুত্বপূর্ণ, একটু শেয়ার করে দিবেন। ভাবি শোনো, বস্তাটা বইটা নিয়ে আসছে। আমি দেখো, আমি কিন্তু কোনো বস্তা দেখতে পাই না, এটা একটা অদৃশ্য বস্তা। যেই বস্তা পড়তে শুধু সুসংবাদ আর সুসংবাদ। তবে কেউ কেউ বলছেন যে এই সুসংবাদগুলো অতীত সময় থেকে এগুলো চলমান ছিল, বা ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যক্তিত্ব এবং অনেক কিছুর কারণে হয়তো এই কাজগুলো আরো পরে হইতো, বাট এখন হয়ে গেছে। আমরা আওয়ামী লীগ করি, আমরা মৃত্যুকে ভয় পাই না। আজরাইল আমাদের কাছে আসে না, দূরে থাকে। বলবেন আওয়ামী লীগ মরে না, মরে, কিন্তু স্বাভাবিকভাবে মরে। আমরা মৃত্যুকে ভয় পাই না, আজরাইল আমাদের কাছে আসে না, আমাদের নাম শুনলে আজরাইল দূরে থাকে, যেটা আওয়ামী লীগ, যাওয়া যাবে না। প্রবাসীরা ঐক্যবদ্ধ হচ্ছে, তারা স্লোগান দিচ্ছে প্রফেসর ইউনূসকে 5 বছর ক্ষমতা চাই। আপনারা দেখেছেন যে কাতারে প্রফেসর ইউনূস এক জায়গায় যাচ্ছেন, মানুষ ডেকে তাকে সালাম দিচ্ছে, সালাম আলাইকুম স্যার। এবং এই প্রথম, এটা অন্য কোনো সরকার প্রধানের ক্ষেত্রে হয়নি বা আমি দেখিনি, যে পথচারীরা সালাম দিচ্ছে আর প্রধান উপদেষ্টা দাঁড়িয়ে হাত উঁচু করে সালামের জবাব দিচ্ছে, এবং মানুষ জানিয়ে দিচ্ছে যে স্যার আপনাকে 5 বছর দেখতেছে। আপনার ভিডিও দেখেছেন। সব যুদ্ধের দাবানল বেজে উঠেছে ভারত পাকিস্তান। এই যুদ্ধের দাবানলে কে হারবে, কে জিতবে, কার হারা আর কার জিতা নিয়ে আমাদের আজকের এই পর্বের আলোচনা। আমাদের প্রধান উপদেষ্টা তো কাতার সফর শেষ করলেন, তিনি সেখান থেকে ইটালিতে গেছেন। 4 দিনের সফর ছিল, কিন্তু প্রশ্ন হচ্ছে যে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে কেন কোনো প্রকার কোনো বৈঠক হলো না? কেন তাদের মধ্যে কোনো ধরনের সাক্ষাৎ হলো না? শেখ তামিম বিন হামাদ বিন আল থানি তিনি কেন দেখা দিলেন না আমাদের প্রধান উপদেষ্টাকে? সরকারের প্রেস উইং থেকে যা যা প্রচার করা হয়েছে হুবহু সেগুলো বাংলাদেশের প্রতিটি গণমাধ্যম প্রচার করেছে। হুবহু যা বলা হয়েছে তাই তুলে ধরা হয়েছে, এবং বলা হয়েছে যে এই কাতার সফরের মাধ্যমে বিশাল কিছু অর্জন হবে। কেউ কেউ বলেছেন যে প্রধান উপদেষ্টা কাতার মাতিয়ে ফিরবেন। কতটা মাতিয়ে ফিরলেন তিনি? কি অর্জন হলো আমাদের? অনেক জল্পনা আর কল্পনার পরে এন্ড অফ দ্য ডে ডাক্তার পিনাকি ভট্টাচার্য আর সাংবাদিক ইলিয়াস হোসেন জামাত রাষ্ট্র ক্ষমতায় গেলে দুজনই মন্ত্রী হবেন। এই বিষয়টা আভ্যন্তরীণভাবে অনেক কিছু আমার জানা থাকার কারণে আপনাদের সামনে আমি কিছু কথা এই বিষয়ে বলতে পারছি। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, ফের ডক্টর ইউনূসের ম্যাজিক। 54 বছরের ইতিহাস ভেঙে নতুন ইতিহাস গড়লেন ডক্টর ইউনূস। কাতার থেকে বাংলাদেশের জন্য বস্তা ভর্তি সুখবর নিয়ে এলেন তিনি। কি সেই সুখবর? এদিকে 5 বছরের জন্য ক্ষমতায় টিকে গেলেন ডক্টর ইউনূস। রাজনৈতিক দলগুলোর ঘুম হারাম। কিভাবে 5 বছর ক্ষমতায় থাকবেন ডক্টর ইউনূস, জানা গেল চাঞ্চল্যকর তথ্য। অপরদিকে কাতারের আমির কেন দেখা দিলেন না ডক্টর ইউনূসকে, এই নিয়ে যে অজানা তথ্য সামনে এলো। ডক্টর ইউনূসের ম্যাজিকে 54 বছরের ইতিহাস ভেঙে নতুন ইতিহাস গড়া। কাতার থেকে বাংলাদেশের জন্য বস্তা ভর্তি করে কি আনলেন ডক্টর ইউনূস, এবং 5 বছর ক্ষমতায় থাকতে ডক্টর ইউনূসের চূড়ান্ত পরিকল্পনা সামনে আসার ঘটনা ও প্রেক্ষাপট নিয়ে করা আমাদের আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। ভাবি শোনো, বস্তাটা বইটা নিয়ে আসছে। আমি দেখো, আমি কিন্তু কোনো বস্তা দেখতে পাই না, এটা একটা অদৃশ্য বস্তা। যেই বস্তা পড়তে শুধু সুসংবাদ আর সুসংবাদ। তবে কেউ কেউ বলছেন যে এই সুসংবাদগুলো অতীত সময় থেকে এগুলো চলমান ছিল, বাট ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যক্তিত্ব এবং অনেক কিছুর কারণে হয়তো এই কাজগুলো আরো পরে হইতো, বাট এখন হয়ে গেছে। প্রথম সুখবর হচ্ছে কাতার আমাদের কাছে আর কোনো টাকা পায় না। ডক্টর মোহাম্মদ ইউনূসের যিনি প্রেস সচিব আছেন বারবার বলছিলেন আওয়ামী লীগ সরকার আমরা নাকি অনেক টাকা কাতারের কাছে দেনা ছিল, দেয় নাই, বাট ডক্টর মোহাম্মদ ইউনূস বস্তা ভরে নিয়ে গেছেন। মানে কাতার যত ঋণ টিন আমাদের কাছে ছিল, টাকা পাওনা ছিল, জ্বালানি টালানি নিয়ে সব দিয়ে দিচ্ছেন, এখন আমরা ফ্রি। তো কাতার কি দিল? প্রথমত কাতারের আমির তার আম্মার সাক্ষাৎকার দিচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কাতার আমিরের মায়ের সাক্ষাৎকার আমার কাছে মনে হয়েছে বিষয়টা বিরল। তবে ডক্টর মোহাম্মদ ইউনূস একজন নোবেলিস্ট, সেই জায়গা থেকে হতে পারে যে হয়তো আমাকে দেখার একটা খারিশ ছিল। এর বাইরে আপনি দেখেন কাতারে বাংলাদেশ সেনাবাহিনী সেনারা যাবে, এটা যদি আওয়ামী লীগ সরকার আমল থেকে নেওয়া একটা সিদ্ধান্ত, বাট বাস্তবায়নটা এখন হচ্ছে আগামী 2 মাসের মধ্যে যাবে। আরো সুসংবাদ আছে কি, বাংলাদেশ পুনর্গঠনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিম আল থানি। নাম ছোট করা দরকার, এত বড় নাম দিয়ে কি করবে? গোষ্ঠী টুষ্টি লম্বা সহ কার ছেলে কান্নাতি কার প্রতি এরকম মনে হয়, তাই না? আরবি যারা বলছেন জানাবেন। আপনার দোহায় কাতারের প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে কাতারের প্রধানমন্ত্রী ডক্টর ইউনূসকে আশ্বস্ত করেন যে বাংলাদেশে যে চলমান সংস্কার আছে সেটার প্রতি কাতারের পূর্ণ সমর্থন আছে। ইউনূস সাহেবের জন্য সুখবর। তারপরে সংস্কারের জন্য যারা অপেক্ষা করছেন যে মিডল ইস্ট আসলে কি ভূমিকা রাখবে, তারা কিন্তু পজিটিভ ভূমিকা রাখছে। এখন এই কথাগুলো আমাদের গণমাধ্যম বলতেছে, কাতারের গণমাধ্যম থেকে আমরা জানি না। তো যাই হোক, এরপরে দ্বিতীয় ধাপে আপনার প্রধান উপদেষ্টার যে নেতৃত্ব, এটার প্রতি তিনি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন কাতারের। আর তিনি বলছেন যে বাংলাদেশের সঙ্গে কাতারের সম্পর্ককে
নতুন উচ্চতায় নিয়ে যেতে তার একজন ঘনিষ্ঠ সহযোগীকে তিনি মনোনীত করবেন। এগুলো কিন্তু ডিফারেন্ট একটা ওয়ার্ড শুনছি, তাই না? যে কাতারের প্রধানমন্ত্রী বলতেছেন যে বাংলাদেশের সাথে সম্পর্কটাকে আরো ভালো করার জন্য, আরো নতুন উচ্চতায় কিভাবে আরো কিছু করা যায়, তো তিনি তার একজন ঘনিষ্ঠ সহযোগীকে বাংলাদেশের জন্য মনোনীত করবেন। আর চলমান সংস্কার এবং বাংলাদেশকে পুনর্গঠনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ আগামী বছরগুলোতে আরো শক্তিশালী ভাবে যেন আত্মপ্রকাশ করতে পারে, তিনি সেই দোয়াও করছেন এবং সম্ভাব্য যত ধরনের সুযোগ দরকার বা সুবিধা দরকার সেটাও দিবেন। এবং তিনি বলছেন যে আমরা আপনার অব্যাহত নেতৃত্বের উপর আস্থা রাখি। তো প্রধান উপদেষ্টা সুযোগ পেয়ে একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য কূটনৈতিক, আর্থিক, বিনিয়োগ খাতে কাতারের পূর্ণ সহযোগিতা কামনা করছেন। এর মধ্যে আমরা তরুণ জনগোষ্ঠীর জন্য নতুন সুযোগ, সমৃদ্ধ ভবিষ্যৎ সৃষ্টি করা। আর ইউনূস সাহেব তিনি কাতারের প্রধানমন্ত্রীকে বলছেন আমাদের তরুণদের স্বপ্নের দেশ গড়তে আপনাদের সহায়তার প্রয়োজন। তো শেখ মোহাম্মদ বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে বিভিন্ন ধরনের সহযোগিতা করার বিষয়ে আলোচনা করার জন্য একটি কারিগরি দল পাঠানোর আহ্বান জানিয়েছেন। যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলছেন আপনি একটা কারিগরি দল পাঠান, আমাদের টিম আপনাদের টিম, উভয় টিম বৈশা আপনার কাজ করবে। এছাড়া রোহিঙ্গাদেরকে যেন মর্যাদার সঙ্গে স্বদেশে ফেরানো যায়, এই ব্যাপারেও কাতারের কাছে সহযোগিতা চেয়েছেন। কাতার বলছে ভাই দিলাম। তো মনে হয় আমরা দেখলাম যে এখানে কাতারের প্রধানমন্ত্রী যে বক্তব্যগুলো ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সবগুলো বাংলাদেশের জন্য কল্যাণকর, পাশাপাশি ইউনূস সাহেবের জন্য কল্যাণকর। প্রবাসীরা ঐক্যবদ্ধ হচ্ছে, তারা স্লোগান দিচ্ছে প্রফেসর ইউনূসকে 5 বছর ক্ষমতায় চাই। আপনারা দেখেছেন যে কাতারে প্রফেসর ইউনূস এক জায়গা থেকে এক জায়গায় যাচ্ছেন, মানুষ ডেকে তাকে সালাম দিচ্ছে, সালাম আলাইকুম স্যার। এবং এই প্রথম, এটা অন্য কোনো সরকার প্রধানের ক্ষেত্রে হয়নি বা আমি দেখিনি, যে পথচারীরা সালাম দিচ্ছে আর প্রধান উপদেষ্টা দাঁড়িয়ে হাত উঁচু করে সালামের জবাব দিচ্ছেন এবং মানুষ জানিয়ে দিচ্ছে যে স্যার আপনাকে 5 বছর দেখতে চাই। আপনার ভিডিও দেখেছেন কাতারে। দর্শক, এভাবে প্রবাসীরা, আপনি যদি প্রবাসীদের মধ্যে জরিপ করেন, প্রবাসীদের মধ্যে 80 থেকে 90% মানুষ প্রফেসর ইউনূসকে 5 বছর ক্ষমতায় চায়। কারণ প্রবাসীরা কষ্ট করে দেশে টাকা পাঠায়, সেই টাকায় দেশে তার আত্মীয় স্বজন ভালো থাকুক, সংসার ভালো থাকুক, এটাই তারা চায়। তারা কোনো হানাহানি ব্যক্তি স্বার্থ, দলীয় স্বার্থ চায় না, তারা কষ্ট করে খায়। তাদের রেমিটেন্সের টাকা বাংলাদেশ টিকে আছে, তারা চায় বাংলাদেশ ভালো থাকুক, বাংলাদেশে দুর্নীতি না হোক। এই জন্য তাদের পছন্দ সরকার ডক্টর ইউনূস সরকার। অন্য কি আসলো কি এই বিষয়ে তারা ভাবে না। দর্শক, প্রফেসর ইউনূস সরকার অভূতপূর্ব আর একটা অর্জন করেছে, যেটা অনেকের নজরে পড়েনি। মহা অর্জন, কেউ এখন পর্যন্ত বুঝতে পারছে না যে কত বড় অর্জন। এটা নিয়ে বাংলাদেশে তোলপাড় তৈরি হয়েছে। যেমন বাংলাদেশ কিছুদিন আগে ইনভেস্টমেন্ট সামিট হয়েছে, এটা নিয়ে তোলপাড় হয়েছিল। কিন্তু প্রফেসর ইউনূসের কাতার সফরে যে ইউনূস বড় ঘটনা ঘটিয়ে এসেছেন বা ঘটিয়েছেন, এটা নিয়ে তোলপাড় হয়নি, মিডিয়া হাই ভোল্টেজ। অথচ কাতারের মিডিয়া প্রফেসর ইউনূসকে যে গুরুত্ব দিয়েছেন, তাকে যে কাভারেজ দিয়েছেন, সাধারণত বিদেশি কোনো রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান সফরে গেলে কাতারের মিডিয়া এত গুরুত্ব দেয় না। তো দর্শক, দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক, বিভিন্ন চুক্তি, হেল্প বা ইনভেস্টমেন্ট, এগুলো যদি হয় এটা নর্মাল। কিন্তু দেখেন স্পেশালিটিটা কি, যে বাংলাদেশ এটা একটা নতুন বাংলাদেশ। তো নতুন বাংলাদেশ পুনর্গঠন, সংস্কার প্রক্রিয়ায় আপনাদের পাশে আছি, এই প্রতিশ্রুতিটা বাংলাদেশের কোনো বন্ধু রাষ্ট্রের কাছ থেকে পাওয়া, এটা গ্রেট অ্যাচিভমেন্ট। এটা হচ্ছে এই কাতার সফর, এই জন্য এটা বিশাল কিছু। অথচ এটা নিয়ে তোলপাড় হয় না। দেখেন, বাংলাদেশ পুনর্গঠনে সর্বাত্মক সহায়তার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রী। বাংলাদেশ পুনর্গঠন, এই কথাটা এটা শুনলে তো বিএনপি আমাদের মাথা খারাপ হয়ে যাবে। এর মানে এটা নতুন বাংলাদেশ, নতুনভাবে স্বাধীন হয়েছে, এই দেশটা পুনরায় গঠন করা দরকার, একটা বিধ্বস্ত বাংলাদেশ। এই যে ডক্টর ইউনূস সরকারের যে ন্যারেটিভ, বিপ্লবীদের যে ন্যারেটিভ, এই ন্যারেটিভ কাতার গ্রহণ করে তারা বলছে যে ঠিক আছে, আপনি দেশ গঠন করুন, আপনি সংস্কার করুন, আমরা আছি আপনার কাছে। এটাই হচ্ছে গ্রেট অ্যাচিভমেন্ট। এটা বিএনপি আওয়ামী লীগের জন্য কান্নার, কারণ তারা এই দেশটা ধ্বংস হয়েছে, পুনর্গঠন করতে হবে, নতুনভাবে করতে হবে, এই কথাই বিশ্বাস করে না। কাতার প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিম আল থানির সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। গত বৃহস্পতিবার দোহায় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কাতার প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিম আল থানি বাংলাদেশের প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রতি পূর্ণ সমর্থন জানান এবং বাংলাদেশের পুনর্গঠনের সর্বোত্তম সহায়তার আশ্বাস দেন। এর মানে সংস্কার প্রক্রিয়ায় ডক্টর ইউনূস যে এই বিশ্ব ভ্রমণ করছেন, এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন, চীনে গিয়েছেন, সেখানে সংস্কার প্রক্রিয়া তারা সমর্থন দিয়েছে, দেশ পুনর্গঠনে সহায়তা করছে। এর মানে বাংলাদেশের সাথে স্বাভাবিক সম্পর্ক কন্টিনিউ করছেন। আমি এভাবে দেখছি না। নতুন বাংলাদেশ, বাংলাদেশ 2.0, রিসেট বাটন, এই জায়গায় বিশ্ব সম্প্রদায়ের সমর্থন ডক্টর ইউনূস আনছেন, আমরা এইভাবে দেখছি। মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী নেতা শেখ মোহাম্মদ জানান তিনি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আর উচ্চতার পর্যায়ে নিয়ে যেতে তার ঘনিষ্ঠ সহযোগীদের নিযুক্ত করবেন। প্রফেসর ইউনূস যেখানেই যান সোনা ফলে, তিনি সোনা নিয়ে আসেন। কাতার প্রধানমন্ত্রী বলেন আমরা আপনার অব্যাহত নেতৃত্বের উপর আস্থা রাখি। এই সময় তিনি আশাবাদ ব্যক্ত করেন যে সংস্কার পুনর্গঠন প্রক্রিয়া শেষে বাংলাদেশ ভবিষ্যৎ শক্তিশালী দেশ হিসেবে গড়ে উঠবে। দেখেন, এর মানে সরাসরি সংস্কারকে সমর্থন করে বক্তব্য দিল কাতার। অভূতপূর্ব দৃশ্য। বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস নতুন বাংলাদেশ গঠনের জন্য কাতারের পূর্ণ কূটনৈতিক, আর্থিক ও বিনিয়োগ সহায়তা কামনা করেন। তিনি বলেন আমাদের যুবকদের স্বপ্নে দেশ গঠনে আপনাদের সহায়তা করেন। এই যুবকদের স্বপ্নে, এটা শুনলে বিএনপি মাথা খারাপ হয়ে যায়। তো বিএনপি খুশি হতো যদি বলতো যে আমরা দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণ দেখতে চাই, একটা সুষ্ঠু নির্বাচন দেখতে চাই। এই কথা বললে বিএনপি খুশি হয়। এই কথা কেউ বলছে না। নির্বাচনের কথা চীনও বলে না, কাতারও বলে না, আমেরিকা বলে না, কেউ বলে না। দর্শক, যুদ্ধের দাবানল বেজে উঠেছে ভারত পাকিস্তান। এই যুদ্ধের দাবানলে কে হারবে, কে জিতবে, কার হারা আর কার জিতা নিয়ে আমাদের আজকের এই পর্বের আলোচনা। দর্শক, পাকিস্তানের সেনাপ্রধান বলেছেন 3 বার কাশ্মীরকে নিয়ে যুদ্ধ করেছি আমরা, আরো যদি 10 বার যুদ্ধ করতে হয় তাও চালিয়ে যাবে পাকিস্তান। পাকিস্তান থেকে ভারতীয় নাগরিকদের ভিসা ক্যান্সেল করে শাহবাজ শরীফ জানিয়েছে যে পাকিস্তানের থেকে আগামী 48 ঘন্টার ভিতরে সকল ভারতীয় নাগরিক ভারত ছেড়ে চলে যান। পাকিস্তানে ভারতীয় এম্বাসিতে যে লোকজন চাকরি করছে সেখানে যেন 30 জনের বেশি লোক চাকরি না করে। তাছাড়া ভারতীয় নাগরিক, ভারতীয় নৌবাহিনী, বিমান বাহিনীর কিছু ফোর্স পাকিস্তানে আছে যৌথ মহড়ায়, তাদেরকেও এই মাসের 30 তারিখের ভিতরে পাকিস্তান ছেড়ে ভারত চলে যাওয়ার কথা বলেছেন। প্রিয় দর্শক, আমরা দেখলাম যে কাশ্মীরে 26 জন পর্যটককে হত্যা করা হয়েছে। পর্যটকের হত্যার উপরে নিন্দা আমরা সবসময় জানাবো, কারণ আমরা নিজেরা
বিভিন্ন দেশে ভ্রমণ করতে যায় এবং বাংলাদেশেও বিভিন্ন দেশ থেকে মানুষ ভ্রমণ করতে আসে, তাই কোনো পর্যটককে হত্যার পক্ষে আমরা কথা বলবো না, এই হত্যার বিরুদ্ধেই আমরা কথা বলবো। কিন্তু মূল কথাটা হলো হত্যাটা করেছে নাকে? কথা আসছে ভারতের নিজের আভ্যন্তরীণ শক্তি থেকেই বিজেপিকে হটানোর জন্য নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যারা আছে তারা এই ঘটনা ঘটিয়েছে। অপরদিকে আমরা জানি যে ভারতে বেশ কয়েকটি রাজ্য স্বাধীনতা চাচ্ছে, কাশ্মীর স্বাধীনতা চাচ্ছে, পাঞ্জাব স্বাধীনতা চাচ্ছে, মণিপুর স্বাধীনতা চাচ্ছে, আর অনেকে স্বাধীনতা চাচ্ছে। তাই তাদের নিজের ঘর সামলাতে না পেরে সরাসরি পাকিস্তানকে দায়ী করে ফেললেন এই ঘটনার জন্য ভারত। আপনি কোনো তদন্ত ছাড়া, কোনো ধরনের রিপোর্ট ছাড়া আপনি যদি সরাসরি নাম বলে দেন, ভারতীয় গণমাধ্যম ঘটনাটি ঘটার পরপরই বলা শুরু করলো এটা পাকিস্তান করেছে। প্রদর্শক, সেখান থেকেই আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু। এখন পাকিস্তানের সাথে যুদ্ধ লাগবে ভারত, ভারত হারবে কি জিতবে সেটা হলো বিষয়। পাকিস্তানের সাথে দুইটি গুরুত্বপূর্ণ বর্ডার আছে ভারতের, একটি হলো কাশ্মীর দিয়ে, আরেকটি হলো পাঞ্জাব দিয়ে। পাঞ্জাব এবং কাশ্মীর দুটোই চাচ্ছে স্বাধীনতা ভারত থেকে আলাদা দেশ হওয়ার জন্য, আর তাদেরকে সহযোগিতা করে আসছে দীর্ঘকাল যাবৎ পাকিস্তান। এখন কাশ্মীর এবং পাঞ্জাবে বসবাসকারী শিখ শক্তি, আমরা সবাই জানি যে শিখ নেতাকে কানাডাতে হত্যা করেছে ভারতীয় গোয়েন্দারা, এবং সেখানে ধরা পড়েছে। তার রিপোর্ট প্রকাশ করার পরে অনেক কিছু হয়ে গিয়েছে নরেন্দ্র মোদীর সাথে বা কানাডার। এরপরে আবার তারা হত্যা করার চেষ্টা করেছিলেন আরেক শিখ নেতাকে আমেরিকাতে, সেটাও FBI এর কাছে ধরা পড়েছে, ভারতীয় গোয়েন্দা সংস্থা। সেখান থেকে তারা কিন্তু কানাডা এবং আমেরিকা থেকে মানে বড় মাপের লাথি খেয়ে, বড় মাপের উৎসাহ খেয়ে ভারত ফিরত এসেছে। সেই কারণে এই খুন খারাপি ওরা বিনদেশে গিয়ে করে, এর নজির কানাডা এবং আমেরিকাতে আছে। 24-এ আমাদের গণ অভ্যুত্থানে তারা লোক পাঠিয়ে আমাদের সন্তানদেরকে হত্যা করেছে, এই রিপোর্ট বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালও প্রকাশ করেছে। এবং আমেরিকা থেকে বাংলাদেশের যে জাতিসংঘ থেকে যে রিপোর্টটা এসেছে আমাদের উপর হত্যাকাণ্ড কারা ঘটিয়েছে, সেখানেও কিন্তু ভারতের ইন্ধন আছে, আমরা দেখতে পেয়েছি। দর্শক, এখন ভারতে পাকিস্তানের সাথে যুদ্ধ লাগবে। এখন ওই সাইড দিয়ে আমরা দেখবো যে পাকিস্তান যুদ্ধ করছে, পাঞ্জাব এবং কাশ্মীর পাকিস্তানকে সহযোগিতা করছে। আর অপর দিক দিয়ে মণিপুর সহ 7 সিস্টারের মধ্যে বেশ কয়েকটি রাজ্য স্বাধীনতার ঘোষণা দিবে এট এ টাইম। যখন তারা যুদ্ধে ব্যস্ত থাকবে পশ্চিমে, তখন পূর্বে স্বাধীনতার ঘোষণা আসবে, এবং পশ্চিমের দুটি রাজ্য সরাসরি স্বাধীনতার ঘোষণা দিবে এই যুদ্ধ লাগার সাথে সাথে। কাশ্মীর স্বাধীনতার ঘোষণা দিয়ে পতাকা উড়িয়ে ফেলবে, অস্থায়ী সরকার গঠন করে ফেলবে। পাঞ্জাবে তাদের নিজস্ব পতাকা উড়িয়ে ভারতীয় পতাকা নিচে ফেলে দিয়ে, আগুনে পুড়িয়ে দিয়ে তারা ঘোষণা দিবে পাঞ্জাব এখন স্বাধীন দেশ। কারণ অলরেডি তাদের প্রদেশগুলোতে সরকার গঠন থাকে, প্রাদেশিক পার্লামেন্ট আছে, তারা অনেক দূর এই দিক থেকে আগানো। তাই এই প্রদেশগুলোর সরকারই তো সরকার, কেন্দ্রীয় সরকার শুধুমাত্র তাদেরকে ট্যাক্স নেয় তাদের কাছ থেকে, আর আন্তর্জাতিক অঙ্গন থেকে কেন্দ্রীয় সরকার সেনাবাহিনী দিয়ে তাদেরকে সহযোগিতা করে। আভ্যন্তরীণ সব কাজ ওই প্রাদেশিক সরকারই করে থাকেন। তাই সেই প্রাদেশিক সরকার থাকলে আর নতুন করে কোনো সরকার, অস্থায়ী সরকার, ভারপ্রাপ্ত সরকার, তত্ত্বাবধায়ক সরকার, এগুলা ভারতের জন্য প্রযোজ্য নয়। এবং এইরকম ল আইন শুধুমাত্র ভারত পাকিস্তান নয়, অন্যান্য দেশেও আছে। পাকিস্তানেও সেরকম প্রাদেশিক সরকার আছে, আমেরিকাতে প্রাদেশিক সরকার আছে, ইউকেতে প্রাদেশিক সরকার আছে, এরকম ইউরোপের বিভিন্ন দেশে প্রাদেশিক সরকার আছে। তাই সেই সরকাররা ঘোষণা দিবে। 7 সিস্টারে প্রাদেশিক সরকার আছে, প্রত্যেকটা আলাদা আলাদা সরকার আছে, তাই তারা ঘোষণা দিবে আমরা এখন স্বাধীন। আর চায়না চিরশত্রু সেই ভারত, চায়নার কাছ থেকে বারবার হেরে যাওয়া সেই ভারত আবারও হেরে যাওয়ার জন্য চায়না প্রস্তুতি নিয়ে বসে আছে, পাকিস্তানের সাথে লাগবে। আর চায়না প্রত্যেকটা তাদের 7 সিস্টারকে আলাদা সরকার গঠনের জন্য, আলাদা স্বাধীন হওয়ার জন্য সহযোগিতা করবে। বাংলাদেশ চিরশত্রু এখন ভারতের সবচেয়ে গলার কাটা বা বড় শত্রু হলো বাংলাদেশ। কারণ 24-এ আমরা 5ই অগাস্ট ভারতকে পরাজিত করেছি। আমরা শেখ হাসিনাকে শুধু একা নয়, ভারতকে এখানে পরাজিত করেছি। তাই ভারত কিছুতেই বাংলাদেশ থেকে সহযোগিতা পাবে না। সেই কারণে অপরদিকে মালদ্বীপ, অপরদিকে আমরা শ্রীলঙ্কা, অপরদিকে আমরা আছে ভুটান আছে, নেপাল আছে, সব জায়গা থেকেই ভারতের বিরুদ্ধে সোচ্চার হবে সেই যুদ্ধে। তখন এই যুদ্ধে ভারত খান হয়ে নরেন্দ্র মোদীর দুটি খুলে ওই আরব সাগরে জাপ দেওয়া ছাড়া তার কোনো উপায় থাকবে না। আর ওই দিক দিয়ে তার বন্ধু যাকে মনে করেছিল ডোনাল্ড ট্রাম্প, সে মুচকি মুচকি হাসবে আর ককটেল পার্টি করবে। ডোনাল্ড ট্রাম্প উল্লাসে নাচবে যে এবার নরেন্দ্র মোদীর দুটি খোলার সুযোগ পাওয়া গিয়েছে। কারণ আমরা সবাই জানি পাকিস্তান হলো আমেরিকার জন্মলগ্ন থেকে ক্লোজ বন্ধু। তাই এই পাকিস্তানকে আমেরিকা সবসময় সহযোগিতা করেছে এবং করবে। আজকের যে ভ্লাদিমির পুতিন আছে রাশিয়া, সেও আবার পাকিস্তানকে সহযোগিতা, পাকিস্তানকে সমর্থন। ইমরান খানের সাথে তার ছিল ঘনিষ্ঠ দোস্তি। প্রিয় দর্শক, আরেকটা কথা বলা বাহুল্য যে সরকার পরিবর্তন হলেও রাষ্ট্রের দোস্তি যায় না। রাষ্ট্রের সাথে দোস্তি থাকবে, ব্যবসা বাণিজ্য থাকবে, সব ধরনের সহযোগিতা থাকবে। তাই পুতিন এখন বর্তমান পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথেও কিন্তু ভালো সম্পর্ক রেখে চলছে। কারণ ব্যবসা বাণিজ্যের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথেও পুতিন সর্বোচ্চ ভালো সম্পর্ক রাখার চেষ্টা করে যাচ্ছে। কারণ রাশিয়া এখন চিন্তা করবে ভারত ধ্বংস হলে রাশিয়ার লাভ হবে। রাশিয়া পাকিস্তান এবং বাংলাদেশের মতো বিভিন্ন দেশে তাদের উৎপাদিত অনেক জিনিস বিক্রি করার সুযোগ পাবে, যেটা আমরা ভারত থেকে কিনতাম, এটা এখন আমরা রাশিয়া থেকে কিনবো, আমেরিকা থেকে কিনবো, চায়না থেকে কিনবো। ভারতের দরজা বন্ধ হলে ওই সমস্ত দেশগুলা খুশি হবে। ভারতকে কোণঠাসা করার জন্য ওরাও বসে আছে। পুতিনও বিরাট বড় পার্টি দিয়ে ওই যে বোতল নিয়ে বসে যাবে। পুতিনও খুশি হবে যে নরেন্দ্র মোদীকে এবার একটা ভালো মাইট দিয়েছে পাকিস্তান। তাই পাকিস্তানের পাশে সারা বিশ্ব থাকবে, নরেন্দ্র মোদীর পাশে ঘুমুত খাওয়া, চেনা খাওয়া তার কিছু বিজেপির ওই কট্টরপন্থী ছাড়া আর কেউ থাকছে না। আমাদের প্রধান উপদেষ্টা তো কাতার সফর শেষ করলেন, তিনি সেখান থেকে ইটালিতে গেছেন। 4 দিনের সফর ছিল, কিন্তু প্রশ্ন হচ্ছে যে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে কেন কোনো প্রকার কোনো বৈঠক হলো না?
কেন তাদের মধ্যে কোনো ধরনের সাক্ষাৎ হলো না? শেখ তামিম বিন হামাদ বিন আল থানি তিনি কেন দেখা দিলেন না আমাদের প্রধান উপদেষ্টাকে? সরকারের প্রেস উইং থেকে যা যা প্রচার করা হয়েছে হুবহু সেগুলো বাংলাদেশের প্রতিটি গণমাধ্যম প্রচার করেছে। হুবহু যা বলা হয়েছে তাই তুলে ধরা হয়েছে এবং বলা হয়েছে যে এই কাতার সফরের মাধ্যমে বিশাল কিছু অর্জন হবে। কেউ কেউ বলেছেন যে প্রধান উপদেষ্টা কাতার মাতিয়ে ফিরবেন। কতটা মাতিয়ে ফিরলেন তিনি? কি অর্জন হলো আমাদের? এগুলো নিয়ে আলোচনা হয়েছে। আমি শুধু একটু জোর দেওয়ার চেষ্টা করি যে এই সফরকে যে রাষ্ট্রীয় সফর বলা হলো এবং কাতারের আমিরের সঙ্গে খুব গুরুত্বপূর্ণ বৈঠক হবে সরকারের প্রেস উইং থেকে বলা হলো। যা আমি একটা গণমাধ্যমের অংশ বিশেষ তুলে ধরি। এটি গত 20 এপ্রিল দৈনিক প্রথম আলোতে যেভাবে প্রকাশ হয়েছে সেটুকু শুধু আপনাদের তুলে ধরি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস আর্থনা শীর্ষ সম্মেলন 2025-এ যোগ দিতে সোমবার কাতার যাচ্ছেন। 4 দিনের এই সফরের সময় তিনি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। সেটাই তো হওয়ার কথা ছিল রাষ্ট্রীয় সফর হয়ে থাকলে। যেমন এখানে বলা হচ্ছে যে যেখানে ব্যবসা ও জ্বালানি সহযোগিতার পাশাপাশি ভিসা উন্মুক্ত করা এবং জনশক্তি রপ্তানি বৃদ্ধির মতন বিষয়গুলো গুরুত্ব পেতে পারে। আমরাও আশায় ছিলাম। আলোচনা হয়তো হয়েছে, নিশ্চয়ই হয়েছে। কতটুকু আউটকাম এসেছে তা আমরা সবাই বুঝতে পারছি। তো এই যে বলা হলো রাষ্ট্রীয় সফরের নানান ধরনের সিমটম তো থাকে। রাষ্ট্রীয় সফরে অতিথিকে বরণের রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা বা অনুষঙ্গ কতটা যুক্ত করা হলো সেটি হচ্ছে মুখ্য বিষয়। রেওয়াজ অনুযায়ী যা প্রথা হিসেবে দাঁড়িয়ে গেছে সেই দিক থেকে যদি বলতে হয়, যদি বলা হচ্ছিল যে কাতারে আমিরের আমন্ত্রণে আমাদের প্রধান উপদেষ্টা সফরে গেছেন বা যাচ্ছেন, আমরা বিশ্বাস করতে চাই যে তিনি আমন্ত্রণ জানিয়েছেন, কিন্তু আমন্ত্রণ পত্রেই উল্লেখ থাকার কথা সফরের ক্যাটাগরি কী হবে, সেই সঙ্গে অতিথির প্রোটোকল নির্ধারণ, যেমন লাল গালিচা সংবর্ধনা, গার্ড অব অনার, গান স্যালুট প্রদান এবং অতিথির সম্মানে স্টেট ব্যাঙ্কুয়েট বা রাষ্ট্রীয় ভোজ যেটিকে বলে আমরা, সেটির অংশ হবে হয় ডিনার থাকবে না হয় লাঞ্চের আয়োজন করা হবে। এসবের কিছুই কি হয়েছে? এত কথা উঠত না, আমরাও এটি নিয়ে এত বেশি মাথা ঘামাতাম না। মানুষকে বিভ্রান্তির মধ্যে রাখা হচ্ছে বারবার, যা নয় তা আগ বাড়িয়ে বলা হচ্ছে। কাতারের আমির আমন্ত্রণ জানালেন আর সে আমিরের খোঁজ পাওয়া গেল না, এটা একটু কেমন হয়ে যায় না? এবং নিশ্চয়ই আমরা একটু ধারণা করতে পারি যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে চেষ্টা করা হয়েছে যে তার সাথে যেন বৈঠক হয়। বৈঠকটি প্রয়োজন ছিল, অবশ্যই প্রয়োজন ছিল, হলে ভালো হতো আমাদের নানা দিক থেকে, কিন্তু কাতারের আমির দেখা দেননি, এটি বাস্তবতা। কাতারে যাওয়ার পরও সরকারের বা প্রধান উপদেষ্টার প্রেস সচিবের পক্ষ থেকে বলা হচ্ছিল যে 23 বা 24 তারিখে এই বৈঠক হতে পারে। আমরা অধীর আগ্রহে ছিলাম, হোক বৈঠকটি, বাংলাদেশেরই ভালো হবে, বাংলাদেশে কল্যাণ হবে। হয়তো আর যাদের সাথে কথা বলেছেন নিশ্চয়ই কাতারের আমিরের সঙ্গে কথা বলা এক কথা নয়। আচ্ছা, ধরুন যে অন্য কোনো রাষ্ট্রের কোনো সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান আমাদের দেশে ব্যক্তিগত সফরেই এসেছেন, তিনি আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে চেয়েছেন, সম্ভব ছিল তাকে ইগনোর করার? নিশ্চয়ই না। অনেকে বলতে পারেন যে এটি তো রাষ্ট্রীয় সফর, রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান কোথাও গেলে সেটি রাষ্ট্রীয় সফর হওয়ার কথা। নিশ্চয়ই না, আমরা নিজেরা মনে মনে ধরে নিলেই তো হবে না, তারও কিছু সিমটম থাকে। আমি একটা উদাহরণ দিই। ধরুন, ধরাধরি কিছু নেই, এটি যে বাস্তবতা। 2001 সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন তিনি ব্রিটেনে গিয়েছিলেন জি সম্মেলন উপলক্ষে। তো সেখানে ব্রিটেনের রানী এলিজাবেথের সঙ্গে দেখা হলো। ফার্স্ট লেডি অর্থাৎ জো বাইডেনের স্ত্রী সহধর্মিনী লেডি জিল বাইডেনকে রানী এলিজাবেথ স্বাগত জানালেন, কিন্তু সেখানে ছিল না কোনো রেড কার্পেট সংবর্ধনা, ছিল না স্টেট ব্যাঙ্কুয়েটের কোনো আয়োজন। এবং ব্রিটিশ ফরেন অফিসারের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো স্পষ্টভাবে এই খবর দিয়েছিল যে জো বাইডেনের ওই সাক্ষাৎ তথা ব্রিটেন সফরটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল বটে, তবে তা কোনো রাষ্ট্রীয় সফর ছিল না। বিষয়টা কি আমরা বুঝতে পারছি? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট গেছেন, বৈঠকটি বা সাক্ষাৎকারটি খুব গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু সেটিকে তারা রাষ্ট্রীয় সফর বলছে না। এবং যে কোনো রাষ্ট্রীয় সফরে নিশ্চিতভাবে দুটি সার্বভৌম রাষ্ট্রের মধ্যকার যে বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক সেটি সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটে বৈঠকের মাধ্যমে। এ ধরনের আনুষ্ঠানিকতা, রাষ্ট্রীয় ভোজ ইত্যাদি ইত্যাদি আর যা আয়োজন থাকে তার মধ্য দিয়ে। কি হয়েছে এই কদিনে? কাতারের আমির শেখ তামিমের মায়ের সঙ্গে তিনি বৈঠক করেছেন। কাতারের আমির শেখ তামিম বিন হামাদের
বোনের সঙ্গে আমাদের প্রধান উপদেষ্টা কথা বলেছেন, দেখা করেছেন, বৈঠক করেছেন, সব ঠিক আছে, কিন্তু কেন তাদের সাথে কথা হয়েছে? যাদের আয়োজনে এই সম্মেলনটি, কাতার ফাউন্ডেশন, সেই কাতার ফাউন্ডেশনের চেয়ারম্যান হচ্ছেন কাতারের আমিরের মা এবং সিইও প্রধান নির্বাহী কর্মকর্তা হচ্ছেন তার বোন। তো তাদের সাথে বৈঠক হয়েছে, কথা হয়েছে, এবং সেই সব জায়গায় প্রধান উপদেষ্টা নিশ্চয়ই অনেক প্রসঙ্গ তুলেছেন। কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গেও বৈঠক হয়েছে এবং তারা ভদ্রতাবশত ফর্মালিটিজের জায়গা থেকে যা যা বলার বলেছেন, কার্টেসি মেনটেন করে। তো কি হয়েছে? কাতারের প্রধানমন্ত্রী বলেছেন যে যা যা বিষয় উত্থাপিত হয়েছে এর জন্য একটি কারিগরি দল বাংলাদেশে পাঠানো হবে, এই তো। কিন্তু এলএনজি নিয়ে চুক্তি, আমাদেরকে বিভ্রান্তির মধ্যে রাখা হলো যে সেনা কর্মকর্তা বা সেনা সদস্যদের পাঠানো হবে 725 জন, এগুলো যে আগের চুক্তি সেটিও আমি আপনাদেরকে জানিয়েছি। রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়েছে, সব হয়েছে। মূলত এটি তো ছিল একটি এনজিও সম্মেলন এবং সেখানে আমাদের প্রধান উপদেষ্টা স্পিকার হিসেবে গেছে, এটাও আমাদের জন্য সম্মানের। আমরা যতটুকু বলার ততটুকু বলতে চাই, কিন্তু বারবার এগুলো বলে লাভটি কি হচ্ছে? না কোনো রাষ্ট্রীয় সফর, না কোনো দ্বিপক্ষীয় বৈঠক, এবং রাষ্ট্রীয় কোনো সফর হলে তো আমি যত মনে করি যে একটা যৌথ বিবৃতিও থাকে। তো যৌথ বিবৃতি আসবে কীভাবে? আমাদের সরকার প্রধান গেছেন, কিন্তু তাদের সরকার প্রধান তো আর কোনো বৈঠকে অংশ নেননি যে কোনো প্রকার কোনো যৌথ বিবৃতি আসবে। কাতারের প্রধানমন্ত্রী তার সঙ্গে বৈঠক করেছেন, কিন্তু তিনি তো আর সরকার প্রধান না। এই সব কথাবার্তা ছড়িয়ে মানুষকে বিভ্রান্তির মধ্যে রেখে, এবং আমাদের গণমাধ্যমের চরিত্র আমরা বুঝতে পারছি। যেমন ব্রিটিশ ফরেন অফিসের বরাত দিয়ে আন্তর্জাতিক সব গণমাধ্যম জো বাইডেনের যেই তথ্যটি দিয়েছিল যে এটি কোনো রাষ্ট্রীয় সফর নয়, এটি খুব গুরুত্বপূর্ণ, আমাদের কোনো গণমাধ্যম সেই কথাটি বলার সাহস থাকলো না তাদের, বা তাদের কোনো নেই কোনো প্রকার সাহস যে এটি রাষ্ট্রীয় সফর নয়, যেটি প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে বলা হচ্ছে, সম্ভবত ভুল বলা হচ্ছে, এটুকু বলার সাহস আমাদের নেই। এতে করে আমরা কাদেরকে উঁচু করছি, কাদেরকে ছোট করছি, সেটুকু বোঝার ক্ষমতা এর সঙ্গে যারা সংশ্লিষ্ট তাদের কি নেই এতটুকু মাত্র? এদিকে ঐক্যমত্য কমিশনের সঙ্গে সংলাপে বসেছে জামায়াত। সংস্কার প্রস্তাব নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে সংলাপে বসেছে জামায়াত ইসলামী। শনিবার সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে এ বৈঠক শুরু হয়। বৈঠকে জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে 10 সদস্যের প্রতিনিধি দল অংশ নিয়েছেন। প্রতিনিধি দলে আরও রয়েছেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, ডক্টর হামিদুর রহমান আজাদ, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ সহ প্রমুখ। সংলাপ শুরুর আগে ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, রাষ্ট্র সংস্কারের যে সুযোগ তৈরি হয়েছে তা যেন বেহাত না হয়, এজন্য সবাইকে সজাগ থাকতে হবে। রাষ্ট্র সংস্কারের উদ্যোগ শুধুমাত্র সরকারের নয়, দেশের সব নাগরিকের। এ সময় 24-এর গণ অভ্যুত্থানে যে নতুন বাংলাদেশের সৃষ্টি হয়েছে তা যেন ব্যর্থ না হয়, সেজন্য ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জাতি এক নতুন বাংলাদেশ চায়। 54 বছরের বাংলাদেশের ব্যাপারে অনেকের মধ্যে হতাশা রয়েছে। এ লক্ষ্যে জামায়াত ইসলামী বাংলাদেশে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন প্রত্যাশা করে।